গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল। পাকিস্তান যখন তৈরি হয়েছিল, পাকিস্তানও কিন্তু আপনার সংবিধান নিয়ে খুব সমস্যায় পড়েছিল। 8 বছর লেগেছে পাকিস্তানের প্রথম সংবিধান অ্যাডপ্ট করতে। তো পাকিস্তান ব্রিটেন থেকে একজন কনস্টিটিউশনাল এক্সপার্টকে ডেকে নিয়ে এসেছিল, খুব নামকরা কনস্টিটিউশনাল এক্সপার্ট। তার নাম হলো স্যার আইভার জেনিংস। আইভার জেনিংস 2 বছর পাকিস্তানিদেরকে উপদেশ দিয়ে দেখেছে এখানে কিছু হবে না, তারপর চলে গেছে। তো সুতরাং আপনার আমাদের স্যার সালাউদ্দিন ডক্টর আইভার জেনিংস মতোই ওই রকম স্ট্যাচারে উনি কথায় কথায় সংবিধান বলেন, একবার সংবিধানের দোহাই দেন, আর একবার আপনার পার্লামেন্টারি সভারেনিটির আপনার এক্সাম্পল দেন। এর মধ্যে উনি যে কত কন্ট্রাডিকশন করে ফেলেন সেটা ওনার খেয়াল থাকে না। প্রথম কথা হলো যে জুলাইয়ের যে আপনার গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল, এটা হলো সাফ কথা। আর একটা জিনিস, ওনারা যে গ্রাউন্ডে গণভোটকে বাতিল করতে চাচ্ছেন, যে পার্লামেন্টারি সভারেনিটি, তার উপরে কোনো গণভোট থাকতে পারে না। এটা উনি ব্রিটেনের এক্সাম্পল নিয়ে আসে, যেখানে আপনার সংবিধান কোনো লিখিত নয়। ওখানকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের থেকেই কিন্তু সংবিধান, ওইটা হলো কতগুলি কনভেনশন, নর্মস এবং পার্লামেন্টের আপনার জারি করা কিছু স্ট্যাটুট দ্বারা ব্রিটেনের সংবিধান। এখন সেই জন্য সেখানে এই ডক্ট্রিন সভারেনিটি অফ দি পার্লামেন্ট, এই ডক্ট্রিনটা প্রথমে ব্রিটেনে আপনার এস্টাবলিশড হয়েছে। কিন্তু এই কথাটা, সুতরাং সংবিধানে আপনার গণভোটের কথা নাই, গণভোটের ভার্ডিক্টকে সংবিধান মেনে নেবে পার্লামেন্ট, এটা তো আইনগতভাবে সম্ভব না। কিন্তু ব্রিটেনে আজ পর্যন্ত যত হয়েছে, গণভোট হয়েছে, সবচেয়ে শেষটা হয়েছে ব্রেক্সিটের উপরে, যে ব্রিটেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, সেটার উপরে একটা গণভোট হয়েছিল। সেই গণভোটে যারা থাকবে তাদের সংখ্যা কম ছিল, হেরে গেছিল তারা, কিন্তু ডিফারেন্সটা ছিল অনলি 3%। কিন্তু যদিও ওখানে সভারেনিটি অফ পার্লামেন্টের ডক্ট্রিন ওখানে এস্টাবলিশড, পার্লামেন্ট এই ভার্ডিক্ট মেনে নেয়, যেটা লিগালি বাইন্ডিং না, কিন্তু যারা জনগণ, তাদেরকে তারা বলেছিল কনস্টিটিউয়েন্টস বা জনগণ, তারা হলো সুপ্ত, মানে সুপ্ত গুপ্ত না, মানে সুপ্ত, ডরমেন্ট, তারা ডরমেন্ট। এবং তারা যখন জেগে ওঠে কোনো ভার্ডিক্ট দেয়, সেটা মেনে নিতে হবে পার্লামেন্টে, কারণ তা না হলে দেশে ইনস্টেবিলিটি হবে। সুতরাং সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট বলাটা, যেখানে জনগণ রায় দিয়ে দেয়, সেটা লিগালি বাইন্ডিং। আর একটা জিনিস স্যার সালাউদ্দিনের একটুখানি বোধ হয় মানে উনি বলেন, উনি আইনের উপর বেশি জোর দেন, তাই না? আইন নিশ্চয়ই দরকার, কিন্তু আইনের পাশাপাশি যে জিনিসটা কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে আসে, সেটা হলো কনস্টিটিউশনাল স্পিরিট। মানে কনস্টিটিউশনটা আমি কেন করেছি? মানুষের জন্য করেছি, মানুষের কল্যাণের জন্য করেছি। তখন মানুষের চাওয়া পাওয়াটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এটা হলো একটা এস্টাবলিশ ফ্যাক্ট, যে আপনার সংবিধানের আইন যেরকম প্রয়োজন হয়, সেরকম আইন মানুষের জন্য আইন নয়। সুতরাং স্ট্রিক্টলি আপনি যদি আইনের ইন্টারপ্রিটেশন দেন, সেটা ধোপে টেকে না। তারপরে উনি আপনার দেন, কনস্টিটিউশন হলো সুপ্রিম, কনস্টিটিউশনে এটা নাই, তাহলে হবে না। এখানেও কিন্তু যখন রিটেন কনস্টিটিউশনগুলি আসলো, এবং বিভিন্ন জায়গায় যেখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ডিক্লেয়ার করা হলো, যেরকম বাংলাদেশে তো পার্লামেন্টের সুপ্রিমেসি নাই, এখানে কনস্টিটিউশন সুপ্রিম, কিন্তু কনস্টিটিউশনে কিন্তু দায়বদ্ধ আপনার লোকের ভার্ডিক্টকে মেনে নেওয়া। সুতরাং উনি যে সমস্ত আর্গুমেন্ট দিচ্ছেন, ওটা যদি আপনার ব্রিটেনের আসল কনস্টিটিউশনাল এক্সপার্ট আইভার জেনিংসের কাছে পাঠানো যেত, উনি এখন নাই, কিন্তু উনি কিন্তু ভার্ডিক্টটা দিতেন যে আপনার গণভোট মেনে নিতে হবে। গণভোট না মেনে নেওয়া মানে হলো কি উদ্দেশ্য বিএনপির? আর খুব সংক্ষেপে বলবো, উদ্দেশ্য হলো যে জুলাই সনদকে নেগেট করে দেওয়া। তারা যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলি দিয়েছিল, সেগুলি গণভোটে পাস হয়েছে। এবং আপনারা যদি নোট অফ ডিসেন্টগুলি দেখেন, তাদের 8টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই আপনার নির্বাহী বিভাগকে কি করে শক্তিশালী করা যায়,
সেই সমস্ত ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। যেরকম আপনার প্রাতিষ্ঠানিক কনস্টিটিউশনাল যে সমস্ত প্রতিষ্ঠান তাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলি সেগুলির জন্য যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করার কথা ছিল সেটা যে ভেটো দিয়েছে, নো করেছে। এরকম আটটাই আমি দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি আপনার নির্বাহী বিভাগের ক্ষমতাকে সীমিত করে দেবে, সেটা তারা করেছে। এখন যেটা বিএনপি করছে সেটা হলো যে আপনার পুরনো পথে, সেই যে গান আছে না, পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে, মনে হচ্ছে যেন সেই সুর বাজছে যে কি করে আপনার নির্বাহী বিভাগটাকে শক্তিশালী করে। এবং একটা জায়গায় নাকি স্যার সালাউদ্দিন বলেছেন যে সরকারকে শক্তিশালী করা উচিত, কারণ শক্তিশালী না হলে সরকার দেশ চালাবে কি করে। অথচ উনি ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাই উনি ধরছেন না। সেটা হলো নিশ্চয়ই নির্বাহী বিভাগকে, বর্তমান দুনিয়াতে নির্বাহী বিভাগকে শক্তিশালী করা দরকার, কারণ অনেক সিদ্ধান্ত করতে হয় সরকারকে ভেরি কুইকলি। ওই ক্যাবিনেট, আগেকার যুগে সেই ক্যাবিনেট গভর্নমেন্ট কিন্তু আর নাই, এটা প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট হয়ে গেছে, ভেরি কুইক ডিসিশন বাই দ্য এক্সিকিউটিভ। কিন্তু তার মানে এই না যে এক্সিকিউটিভ আপনার সংবিধানের বাইরে কোনো কাজ করবে। যেরকম মানুষের ফান্ডামেন্টাল রাইটস ইয়ে করা, অন্যায়ভাবে অ্যারেস্ট করা, সেন্সরশিপ ইত্যাদি ইত্যাদি যেগুলি মানুষের মৌলিক অধিকার, সেটাকে হাত দেবে না। রুল অফ ল থাকবে দেশে। মানে সরকারের ক্ষমতা শক্তিশালী, কিন্তু তাকে সীমিত করে রাখা, যেটাকে আমরা বলি লিমিটেড গভর্নমেন্ট। এনি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। তো সেখানে উনি নির্বাহী বিভাগকে এত শক্তিশালী করতে চাচ্ছেন যে আমরা হাসিনার যুগে ফেরত যাব বলে আমার সন্দেহ হয়।